নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি কয়েকদিন আগে থেকেই বলে যাচ্ছি যে এবার খেলা দেখাবে ইডি। ইডি যে খুব তৎপর হয়েছে, কোমর বেঁধে নেমেছে, তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। হয়তো আপনারা যেটা এক্সপেক্ট করছেন যে প্রভাবশালীদের ইডি গ্রেপ্তার করবে, সেটা এই মুহূর্তে হয়তো আপনারা সেই খবর পাচ্ছেন না, কিন্তু ওই যে বললাম, তথ্য প্রমাণ জোগাড় করে মালা গাঁথার কাজটা কিন্তু চলছে। একটা ঘটনা ঘটেছে, সেটা তো বলবো। তার আগে বলি, আমাদের রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র, কন্যা, জামাই সবাইকে ইডি তলব করেছে। কারণ পুরনিয়োগ দুর্নীতিতে বহু টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। সেই টাকা মন্ত্রী ঘনিষ্ঠদের ব্যবসায় লেগেছে বলে অভিযোগ। সেই জন্য মন্ত্রী ঘনিষ্ঠ এক বিল্ডার বেলেঘাটায় থাকেন, যিনি কলকাতা শহরে 100টা বিল্ডিং করেছেন, অধিকাংশ স্ট্যান্ড অ্যালোন। তার অফিস এবং দপ্তরে তল্লাশি হয়, জিনিসপত্র বাজেয়াপ্ত হয়। মন্ত্রী ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ী, যিনি লেকটাউনে থাকেন, তার বাড়ি এবং গোডাউনে তল্লাশি চালিয়ে নগদ এবং গয়না সব মিলিয়ে 10 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে। এই খবরগুলো আপনারা জানেন। কিন্তু আর একটা তাৎপর্যপূর্ণ খবর হয়েছে, যেটা পশ্চিমবঙ্গে বিগত দিনে কিন্তু আমরা দেখিনি। ওই গোদালা কিরণ কুমার গোদালা, আইএস অফিসার, 2005 সালের আইএস অফিসার, তিনি এক দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ। 2011 থেকে 13 পর্যন্ত শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সিইও ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে ফলস টেন্ডার ডেকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। টেন্ডার ডাকা হয়েছে, কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে, কিন্তু কাজ কিছু হয়নি। এভাবে 70 কোটি টাকা সাইফন হয়েছে। সেই টাকা নাকি আমলার ঘনিষ্ঠ লোকজন, তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে গেছে। হাওলার মাধ্যমেও টাকা পাচার হয়েছে। সিআইডি প্রথমে তদন্ত করে, শিলিগুড়ির প্রধাননগর থানায় এফআইআর দায়ের করে। তারপরে তারা চার্জশিট পেশ করে, আদালতে পেশ করেছিল, কিন্তু উচ্চবাচ্য কিছু হয়নি। সিআইডির এফআইআর কে ভিত্তি করে ইডি ইসিআইআর ফাইল করে এবং তারপর তদন্ত শুরু করে, এবং শেষ পর্যন্ত সিবিআই আদালতের বিচারক ইডিকে অনুমতি দিয়েছে চার্জ গঠন করা। রাজ্য সরকার অবশ্যই অনুমতি দেয় না। রাজ্য সরকার মানিকের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেয়নি, পার্থর বিরুদ্ধে দেয়নি, এই আমলার বিরুদ্ধেও দেয়নি। শেষ পর্যন্ত রাজ্যপাল অনুমতি দিয়েছেন এবং সিবিআই এর আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আইএস অফিসারদের বিরুদ্ধে ইডির এই পদক্ষেপ সত্যি করে নজিরবিহীন। অতীতেও আমরা দেখেছি যে কয়লা পাচার কাণ্ডে অনেক বড় বড় আইএস আইপিএস অফিসারদের দিল্লির প্রবর্তন ভবনে ডাকা হয়েছিল, সেখানে তাদের বয়ান লিপিবদ্ধ করা হয়। তারপর অন্তত প্রকাশ্যে আমরা জানি না তদন্ত এগিয়েছে কিনা। কিন্তু এবার এই আইপিএস অফিসারের বিরুদ্ধে, গোদালা কিরণ কুমার, তার বিরুদ্ধে যে চার্জ গঠন, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। দেখুন, অনেকে ইডির নামে অনেক কথা বলেন যে এরা যতটা আস্পালন করে কাজের কাজ কিছু করতে পারে না, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে যে ইডির ভূমিকা খুব সদর্থক। ইডি মানি লন্ডারিং এর তদন্ত যথাযথভাবে করছে এবং 1 লক্ষ কোটি টাকার উপর তারা কিন্তু বাজেয়াপ্ত করেছে। মানি লন্ডারিং এর ফলে যে টাকা পাচার হয়েছিল, সেই টাকা উদ্ধার হয়েছে 1 লক্ষ কোটি টাকার উপর। এই যে বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি, ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত তিনি, তাকে তলব করা হয়েছে, তিনি জাননি, কিন্তু তার 7,500 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। আমাদের এখানের প্রভাবশালীর 8 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। অনেক কিছু আমাদের চোখের সামনে ঘটে না, কিন্তু যারা ইডি এবং সিবিআই কে
খবরাখবর করেন, এখন যারা বিটি হয়ে গেছে রিপোর্টারদের, সিবিআই এবং ইডি, তাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি যে অতটা আশাভঙ্গের কোনো কারণ হয়নি। আমি সাধারণ মানুষকে তো দোষ দিচ্ছি না, তারা অধৈর্য হয়ে যান, তারা দেখছেন প্রভাবশালীদের বাড়িতে এজেন্সি যাচ্ছে, 16 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ হচ্ছে, ফাইল নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, নগদ থাকলে বাজেয়াপ্ত করছে, সম্পত্তি অ্যাটাচ করছে, কিন্তু ওই গ্রেপ্তার করছে না। পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতিবাজদের গ্রেপ্তারি চায়। সেটা যখন হয় না, তখন তারা ইডি বা সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ তোলেন। বামপন্থীরা মুহূর্তের মধ্যে হাড়ে রেড়ে করে নেমে পড়েন, দেখেছো সেটিং, দিদিভাই এবং মোদিজির মধ্যে সেটিং, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যে ন্যারেটিভ তারা তৈরি করছে, পরিকল্পিতভাবে করছে। সিপেমুল তো, সিপেমুল অনেক রকম কাজকর্মের সঙ্গে যুক্ত, মানে কিভাবে একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা যায় এবং তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করে তৃণমূলকে সুবিধা করে দেওয়া যায়, এটা তাদের আদি এবং অকৃত্রিম লক্ষ্য। পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা মর্যাদা দিতে চাইছে না, বরঞ্চ পিঠে ছুরি মারতে চাইছে। বামপন্থীদের এই যে খেলা, কৌশল পাঠিত, দীর্ঘদিন ধরে তারা এটা খেলছেন। মুখে তারা খুব আস্ফালন করেন, আমরা তৃণমূল বিরোধী লড়াই করছি, আমরা রাস্তায় আছি, বাম জমানায় এরকম হয়নি, বিজেপি তৃণমূল মুদ্রার এপিট ওপিট। আসলে এইসব কথা বলে তারা যেটা করতে চাইছে, তৃণমূল বিরোধী ভোটটা এই প্রচারে বিভ্রান্ত হয়ে কিছু মানুষ যদি তাদেরকে দেয়, তাহলে আখেরে তৃণমূলের সুবিধা হবে। কারণ প্রতিষ্ঠান বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায়, তার ফায়দা সবসময় শাসক দল নেয়। এটাই কিন্তু বামপন্থীদের একমাত্র লক্ষ্য। তারা তৃণমূল জমানার অপসারণ চায় না, চায় না, আমি জোরের সঙ্গে বলছি, চায় না। তারা চায় এই সরকারকে টিকিয়ে রাখতে, লোক দেখানো আন্দোলন করে, মানুষকে বিভ্রান্ত করে, সেটিং এর তত্ত্ব বাজারে ছেড়ে তারা বকলমে তৃণমূলের সুবিধাটাকুই করে দিচ্ছে। এই 2021 সাল থেকে তাদের এই খেলাটা শুরু হয়েছে, এখন সেটা বেআব্রু হয়ে গেছে। বামপন্থীরা জানেন কোনো অবস্থাতেই তারা ক্ষমতায় আসতে পারবেন না, তাদের ভোট আরো কমবে, আরো কমবে, কিন্তু যতটুকু থাকবে তাদের সংগ্রহে, সেটাকে তারা কাজে লাগাবেন তৃণমূলের স্বার্থ রক্ষার জন্য। কিন্তু এই আশা তাদের পূরণ হবে না। এবার মানুষও খুব সচেতন, মানুষের ক্ষোভ আছে, হতাশা আছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে। তারা অত লজিক বোঝেন না। আমি যদি বারবার করে বলি যে কাজ চলছে, ভিতরে কাজ চলছে, আপনাদের এই মুহূর্তে যেটা ইচ্ছা সেটা ওইভাবে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা পূরণ করতে পারবে না। তাদেরকে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ জমা দিতে হবে, মালাটা গাঁথতে হবে। আমি যখন এগুলো বলি, অনেকে কমেন্ট বক্সে লেখেন যে আপনি ইডি সিবিআই এর হয়ে ব্যাট ধরেছেন নাকি। না, আমার ব্যাট ধরার কোনো কারণ নেই। তাদের তদন্তের দীর্ঘসূত্রিতা আছে, তাদের উপর রাজনৈতিক চাপ আছে, কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত ছাড়া তারা বড় অভিযান করে না, আমি সব মেনে নিলাম। রাজনৈতিক দলগুলো সিলেবাসে যখন ইলেকশন, এজেন্সির সিলেবাসেও ইলেকশন। কিন্তু একটা কথা জেনে রাখুন, সেটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে আর কোনো রকম তাদের হাত পা বেঁধে রাখেনি কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব। তারা বলেছেন আপনারা যেটা মনে করবেন সেটা করবেন, তথ্য প্রমাণ জোগাড় করুন, কোন সময় আপনাদের সঠিক পদক্ষেপটা নিতে হবে সেটা আপনারা ঠিক করবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম তাদের হাত পা আর বেঁধে রাখা হয়নি। তাদেরকে বলা হয়েছে আপনারা আপনাদের মতো করে তদন্ত করুন, সেই তদন্তের যে অগ্রগতি হবে সেই অগ্রগতিকে বিবেচনা করে যে যে পদক্ষেপ আইনের কাঠামোর মধ্যে নেওয়া সম্ভব সেটা আপনারা নেবেন। এই বার্তাটা চলে এসছে। এই যে আইএএস অফিসার যে এখন মেদিনীপুরের ডিভিশনাল কমিশনার, অত্যন্ত ঘনিষ্ঠ নবান্নে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল।
প্রথমে সিআইডি তদন্ত করলো, এফআইআর করেছিল, চার্জশিটও পেশ হলো, কিন্তু চার্জ গঠনের জন্য যে অনুমতির দরকার সেটা রাজ্য সরকার দেবে না। এটা কিন্তু আমরা বারবার দেখছি। পার্থর সময় দেয়নি, মানিকের সময় দেয়নি। অভিযুক্ত কোনো আমলা হলে তার বিরুদ্ধেও দেবে না। এরা নাকি দুর্নীতির বিরুদ্ধে একেবারে আপোষহীন যোদ্ধা আমাদের রাজ্যের শাসক দল। এরা চৌর্যবৃত্তির সাম্রাজ্যের যা পত্তন করেছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা ফুলে ফলে পল্লবিত হয়ে আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু শেষ পর্যন্ত রাজ্যপাল অনুমতি দেওয়ায় চার্জ গঠনটা সম্পন্ন হচ্ছে। এরপর কি যাদেরকে ইডি দেখেছিল প্রবর্তন ভবনে, যাদের বয়ান নথিভুক্ত করেছে, তাদের বিরুদ্ধেও কি একই রকম অভিযানে নামতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি? নবান্নের অন্দর মহলে আলোড়ন তৈরি হয়ে গেছে। যে একজন আইএএস অফিসার, তার বিরুদ্ধে শেষ পর্যন্ত চার্জ গঠন হচ্ছে। এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এ তো 70 কোটি টাকা বলছে, এ তো পিনাট। কয়লা, বালি, গরু, কয়েক হাজার কোটি টাকা। কয়লাতে তো, বালি থেকে তো জাতীয় সম্পদ লুট হয়েছে। এই যে শরাব বলে যাকে ধরেছে ইডি, এই শরাব কিন্তু এক প্রভাবশালীর খুব ঘনিষ্ঠ। দক্ষিণ 24 পরগনাতে সে ক্রিকেট ক্লাব করেছে, তার উত্থান এই জমানায় প্রভাবশালী যোগ আছে, নইলে বালির টাকা নয়ছয় করা যায় না। শাসক দলের মদত ছাড়া এই ধরনের ব্যবসা করা যায় না। এতে সরকারের রাজকোষে ক্ষতি হচ্ছে, প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, এবং এই ব্যবসায়ীদের মাধ্যমে প্রভাবশালীরাও ফুলে ফেঁপে উঠছেন এবং তাদের বিভিন্ন পয়সায় এই দুর্নীতির টাকাকে লগ্নি করা হচ্ছে। তাহলে প্রথমে ওই শরাফ, বালি পাচার কাণ্ডে যাকে ইডি গ্রেপ্তার করেছে, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের প্রভাবশালী মন্ত্রীকে জেলা করেছে 2 বার, তার পরিবারের সদস্যদের জেলা করেছে, তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে এবং দপ্তরে হানা দিয়ে নগদ এবং সোনাদানা বাজেয়াপ্ত করেছে। এরপর কি প্রভাবশালীদের পালা। এবং এর মধ্যেই খবর এলো যে রাজ্যপালের অনুমতি পাওয়ার পর সিবিআই এর আদালতে ওই আইএস অফিসারের বিরুদ্ধে চার্জ গঠন হচ্ছে। খুব ইঙ্গিতবাহী। আমি একবার বলেছিলাম না, ডিসেম্বর মাসটা পড়তে দিন, তুর্কি নাচন শুরু হবে রাজ্যে। বলতে পারেন যে নির্বাচন এসে গেছে, সেই জন্য তো এসব হবেই, এর মধ্যে আর নতুন কি আছে অর্কবাবু? তারপর সব দেখবেন ধামাচাপা পড়ে যাবে। কি ধামাচাপা পড়বে, কি ধামাচাপা পড়বে না, সেটা এই মুহূর্তে বলার জায়গায় আমি নেই। কিন্তু একটা বিষয় বলতে পারি, এজেন্সির হাত পা আর বাধা নেই। তারা যদি মনে করে তাদের কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে, তারা কিন্তু যা যা করণীয় আইনের কাঠামোর মধ্যে দাঁড়িয়ে তারা করতে পারে। কেউ তাদেরকে কোনো রকম হাত পা বেঁধে রাখেনি। সবুজ সংকেত এসে গেছে তাদের কাছে যে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা নিন, আইনের পথে চলুন, এমন তথ্য প্রমাণ সংগ্রহ করুন যাতে আদালত গ্রাহ্য হয়। সেই কাজটাই কিন্তু এজেন্সি করছে। আমি বললাম না, ডিসেম্বর মাসে তুর্কি নাচন শুরু হবে। বিহারে এনডিএ ল্যান্ডস্লাইড ভিক্টরি তৃণমূলের ঘুম উড়িয়ে দিয়েছে, কারণ এবারের লক্ষ্য কিন্তু পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী বলেছেন না যে জঙ্গল রাজ তিনি উৎখাত করবেন পশ্চিমবঙ্গের মানুষের সাহায্য নিয়ে, আশীর্বাদ নিয়ে। রূপক অর্থে বলেছেন গঙ্গা পাটুলিপুত্র থেকে পশ্চিমবঙ্গে আসে। ইঙ্গিত খুব স্পষ্ট। অনেকে বলছেন এ তো শুধু ট্রেলার দেখছেন, ছবি তো এখনো বাকি আছে। আমরা ছবিটা দেখতে চাই। পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় এই দুর্নীতির মাস্টার মাইন্ডদের স্বরূপ কবে প্রকাশ হবে। মানুষ ধারণা করছেন অনেক এরা দুর্নীতির মাস্টার মাইন্ড, এরা মেঘের আড়ালে লুকিয়ে সবকিছু পরিচালনা করছেন। পার্থ, মানিক, এরা হচ্ছে প্রভাবশালী তো বটেই,
কিন্তু সর্বোচ্চ প্রভাবশালী তো নয়। সর্বোচ্চ প্রভাবশালীর মদত ছাড়া এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি সম্ভব নয়, একটা বাচ্চা ছেলে পর্যন্ত বোঝে। তাই পশ্চিমবঙ্গের মানুষ ওই সর্বোচ্চ প্রভাবশালীদের পরিচয় জানতে চায়, তারা যাতে আইনের জাল কেটে বেরোতে না পারে সেটা নিশ্চিত করতে চায়। এটা বাংলার প্রত্যেকটা সচেতন মানুষের এই আকাঙ্ক্ষা। তিনি কোন দলের সমর্থক সেটা বিবেচ্য নয়। কেউ শাসক দলের সমর্থক বলতে পারেন, শাসক দলের সমর্থক তো অনেক ভালো মানুষ আছেন, তারাও তো এই দুর্নীতিটাকে নিতে পারছেন না। তাদের বাড়ির ছেলে মেয়েদেরও তো চাকরি হচ্ছে না, তাদের চাকরিগুলো তো লুট হয়ে যাচ্ছে, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, তারাও তো একটা শেষ দেখতে চান। এই প্রেক্ষিত রাজ্যের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা তুঙ্গে, যত দিন যাচ্ছে সেটা বাড়ছে। বিহারে এনডিএ ল্যান্ডস্লাইড ভিক্টরি, ইডির তৎপরতা, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এসআইআর তো চলছে রুটিন প্রক্রিয়া, এসআইআর কিন্তু সত্যি রুটিন প্রক্রিয়া। এত হইহট্টগোল হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে, কারণ শাসক দল এসআইআর হলে বিপদে পড়বে। মতুয়া সম্প্রদায়ের ভাই বোনদের ভোটাধিকার থাকবে। নির্বাচন কমিশন মানে দিল্লির নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঘুরে গেছেন, সিইওদের সঙ্গে বৈঠক করছেন। তথ্য প্রযুক্তিকে কাজে লাগানো হবে, এআই কে কাজে লাগানো হবে। প্রত্যেকটা এনুমারেশন ফর্ম আপলোড করার পর সেটা এআই কে কাজে লাগিয়ে যাচাই করা হবে কোনো ভুলভ্রান্তি বা কোনো অসত্য তথ্য সাবমিট করা হয়েছে কিনা এনুমারেশন ফর্মের মাধ্যমে। প্রযুক্তির ব্যবহার হলে পরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাই টানটান উত্তেজনা এখন। আর 2 সপ্তাহ বাদেই তো ডিসেম্বর। ডিসেম্বর শাসকের কাছে খুব একটা ভালো কাটবে না বলেই অনেকে বলছেন। তার পূর্বাভাসগুলো আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি বোধহয়।